পুলিশ ফাইল। ওই দেখ, হ্যাঁ একজন ভদ্রমহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ তাই তো। আরে একটু আগে যে আপ লোকাল ট্রেন এলো ওইটাতে কি ধাক্কা মেরেছে? আরে আপ ট্রেনে ধাক্কা খেলে ডাউনের এই পাশে লাইনে আসবে কি করে? তাহলে আগে যে ডাউন লোকাল টেস্ট ছিল অ্যাক্সিডেন্ট ওটাতেই হয়েছে। আরে কি করে কিভাবে হয়েছে ওসব কথা পরে হবে। এই এখনো জ্ঞান আছে, এখনো গোঙ্গানি করছে। চল এনাকে নিয়ে আমরা স্থানীয় হসপিটালে চলে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, অত ধারণা করো না, দিনকাল ভালো নয়। তারপরে মেয়ে মানুষ, যদি আমরা ফেঁসে যাই, যদি পুলিশ কেস হয়। আরে এইরকম একটা অবস্থা দেখে আমরা দেখে চলে যাবো বলে আমরা মানুষ না কুকুর ছাগলে? আরে এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কেউ যদি রাস্তায় বিপদে পড়ে তাকে হসপিটালে নিয়ে গেলে তাতে আমাদের কোনো বিপদ হবে না। আরে ভাই তাহলে চল 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 ধর 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 আস্তে 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 আস্তে। কি হয়েছিল কি ওনার বলতে পারবেন? তা তো বলতে পারবো না স্যার, আমরা ঠাকুরনগর লাইনের পাশে ওই রেল কলোনিতে কাজ করি। ট্রেন থেকে নামার পর রোজকার মতো আমরা কাজে যাচ্ছিলাম, হঠাৎ কানে গোমানের আওয়াজ এসে আমরা সবাই মিলে খুঁজে দেখি রেল লাইনের ধারে মেয়েটি পড়ে আছে। দেখুন ডাক্তার, এটা অ্যাক্সিডেন্ট না অন্য কিছু, সে ব্যাপারে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। রেল লাইনের ধার থেকে মানবিকতার ডাকে সাড়া দিয়ে এই সমস্ত মানুষ এই রক্তাক্ত মহিলাকে এনে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এটা কি নিছকই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে রয়েছে ভয়ানক কোনো রহস্য? সেটাই দেখব। হাসপাতাল কর্তৃপক্ষ কাল বিলম্ব না করে থানায় খবর দেয়। পুলিশ আসে, কিন্তু মেয়েটি এতটাই অসুস্থ যে সে কোনো বয়ান দিতে পারে না। মেয়েটি সুস্থ হতেই পুলিশ তার সঙ্গে কথা বলে জানতে পারে মেয়েটির নাম রশ্মিতা রজক। সে এলাকায় তার দিদির বাড়িতে থাকে। পুলিশ দিদি ফোন নাম্বার পাওয়া মাত্র ফোন করে। তারপর কি হলো সেই সত্য ঘটনার চিত্ররূপ দেখব পুলিশ ফাইলসের আজকের এই পর্বে। হ্যালো, কে বলছেন? বনগা থানা থেকে বলছি। থানা থেকে? কেন, কি হয়েছে? আপনার বোন রশ্মিতা দেবী মারাত্মক আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। স্থানীয় লোকজন তাকে রেল লাইন থেকে উদ্ধার করেছে। হাসপাতালে? ও কেমন আছে এখন? আগের থেকে একটু স্টেবল আছে। আজ ইমার্জেন্সি থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হচ্ছে। আমরা এক্ষুনি আসছি। না না, আজ আসতে হবে না, আজ তো আর দেখতে পাবেন না, অনেক রাত হয়ে গেছে। আপনারা কাল সকালে আসুন। ও হ্যাঁ, আর আপনাদের একবার থানাতেও আসতে হবে। রশ্মি, রশ্মি কি হয়েছে, কাঁদছো কেন? রেল লাইনের ধারে রশ্মিকে মারাত্মক আহত অবস্থায় নিয়ে স্থানীয় লোকজনকে হাসপাতালে নিয়ে গেছে। আমাদেরকে কাল যেতে হবে, তারপর থানাতেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে আগেই বলেছিলাম এত রাত করে বাড়ি ফিরে মেয়েও নয়, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। কিন্তু কাজ থেকে ফিরে আমিও কি এক মিনিটের জন্য বসেছি বলো? সমস্ত জায়গায় এখানে ওখানে সেখানে ফোন করলাম, এলাকায় খুঁজে দেখলাম। আমি
আমার খুব মন খারাপ করছে, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, এত রাতে আমরা যাব কোথায়? কালকে সকাল হলেই আমরা ওখানে বেরিয়ে যাব। শোনো না, শোনো, দেখো তুমি অত ভেঙে পড়ো না। দেখো কিচ্ছু হবে না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। একটু একটু সাহস রাখো। তাই যেন হয়, তাই যেন হয়। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাদের বাড়ি থেকে রেল স্টেশন তো অনেকটা দূরে। রশ্মি রশ্মি ওখানে কেন গেল? রেলের মাথা দিয়ে আত্মহত্যা করতে যায়নি তো? হতেও পারে বিয়ের পরে মেয়েটার শান্তি কোথায় পেল? আমি তো আছি, দেখো সব ঠিক হয়ে যাবে। কেন রশ্মি, রশ্মি, এটা কি হলো রশ্মি? রশ্মি, উনি এখন সেন্সে নেই, ওনাকে এখন রেস্ট নিতে দিন। কাল ওনার সিটি স্ক্যান করা হবে, তবে ইন্টারনাল হ্যামারেজ কিছু হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। যদিও যদিও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনারাই তো পেশেন্টের বাড়ির লোক। আপনাদের একবার থানায় যেতে হবে। তদন্তের জন্য স্যার আপনাদের সাথে কথা বলবেন। তুমি ইমিডিয়েট সমস্ত প্রেসক্রিপশন আমার চেম্বারে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, ওনারা হসপিটালে ওনার বোনের সাথে দেখা করে কথা বলে এসেছেন। কথা আর কোথায় বলতে পারলাম, ও তো ভালো করে কথাই বলতে পারছে না আমাদের সাথে। স্যার, ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলাম রশ্মির মাথার সামনের দিকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল স্যার। হ্যাঁ, প্রথমটা আমাদের মনে হয়েছিল এটা একটা নিছক অ্যাক্সিডেন্ট কিংবা আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ওই অবস্থা হতে পারে, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে মনে হলো রশ্মি দেবীকে প্রথমে গণধর্ষণ করা হয়েছিল। কি বলছেন স্যার? হ্যাঁ, গণধর্ষণ করা হয়, তারপর মাথার সামনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। খুন ও প্রমাণ লোপাট করার জন্য দেহটা রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছিল। এসব কারা করলো স্যার? হ্যাঁ, সেটাই তো অনুসন্ধান করার চেষ্টা করছি, আর তদন্তের সাহায্যের জন্য আপনাদের থানায় ডাকা হয়েছে। আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করছেন? না স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার বোন তো বিবাহিত, তার স্বামীকে তো দেখছি না। না, আসলে ইদানিং ওর স্বামীর সঙ্গে ওর সেরকম কোনো সম্পর্ক ছিল না। সব ঘটনা আমাদের খুলে বলুন। বছর দুয়েক আগে আমার বোনের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় গোপালের। গোপাল বাইরে কাজ করতো, বেশ ভালোই রোজগার ছিল। ওরা বিয়ের পরে আলাদা ঘর ভাড়া করে থাকতো, সুখে দিন কাটছিল ওদের। তারপরে বিয়ের 2 মাস পরে ও বাইরে কাজে চলে যায়। রশ্মির সঙ্গে ফোনে আমাদের যোগাযোগ ছিল স্যার। ও বলতো গোপাল নাকি ফোনের মাধ্যমেই ওর সঙ্গে যোগাযোগ রাখে, এমনকি টাকা পয়সাও পাঠায় স্যার। হ্যাঁ, সময় সুযোগ হলে ও আমাদের এখানে চলে আসতো। আমি বলতাম, মন খারাপ করে কি করবি বল, মেনে তো নিতেই হবে। এইভাবেই মাস 6 কেটে যায়। তারপর একদিন দিদি, দিদি, রশ্মি, রশ্মি, আমার সব শেষ হয়ে গেল দিদি, আমার সব শেষ হয়ে গেল। মানে কি হয়েছে বলবি তো? ও আবার বিয়ে করেছে দিদি, আমার সব শেষ হয়ে গেল। কি বলছিস তুই? ঠিকই বলছি। আচ্ছা, আমি সব শুনবো, তুই চল এখন ঘরে চল তো, চল। আয়, বস তো এখানে। এবার বল, কি হয়েছে? ওই যে বললাম,
ও আবার বিয়ে করেছে। আমার সব শেষ হয়ে গেল দিদি, আমার সব শেষ হয়ে গেল। বাড়িওয়ালার কাছে ঘর ভাড়া বাকি পড়ে গেছে। আমি যেভাবে হোক ওখান থেকে পালিয়ে এসেছি। তোরা আমাকে একটু এখানে মাথা গোজা ঠাঁই দিবি দিদি? তুমি এভাবে কেন বলছো রশ্মি? তুমি কি আমাদের পর নাকি? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি। হ্যাঁ, আমরা সবাই তো আছি, একটা কিছু ব্যবস্থা ঠিক হবে। হ্যাঁ, ও অন্য কাউকে বিয়ে করে তোকে জুড়ে ফেলে দেবে, আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? বাবা মাকে এখন কিছু জানাস না রে, এমনি ওদের বয়স হয়েছে। তার উপর আর আমি ওদের বোঝা বাড়াতে চাই না। আমাকে তোদের এখানে কয়েকদিন ঠাঁই দে, আমি কিছু না কিছু একটা কাজ জোগাড় করে নেব। মাসি মাসি তুমি কাঁদছো কেন? কেউ বকেছে? তারপর থেকে রশ্মি আমাদের কাছেই থাকতো। আমরা গোপালকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতে চাইতো না। আর তারপর তো ওর ফোন নাম্বারটাইও পাল্টে ফেললো। স্যার যখনই ওকে ফোন করি তখনই ফোন সুইচ অফ। ও স্যার কাজের একটা ঠিকানা দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি আমরা সেই ঠিকানা তো ভুয়ো স্যার। আচ্ছা, নাম্বারটা আছে, ফোন নাম্বারটা? হ্যাঁ স্যার। শিখা, নাম্বারটা নোট করো। স্যার আমি দিচ্ছি। আচ্ছা, আপনার বোন ওই সময় কি করতো? ও তো সারাদিন মন মারা হয়ে থাকতো, শুধুমাত্র স্বামীকে ফিরে পাওয়ার জন্য নানান দেবদেবীর পুজো, মাদুলি, কবচ, পীর বাবার স্থান এইসবই করে বেড়াতো। আর একটা কাজের জন্য খুব ছোটাছুটি করতো। এর বাইরে আমরা আর কিচ্ছু জানি না স্যার। বুঝলাম। ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, তবে তদন্তের প্রয়োজনে আপনাদের আবার থানায় আসতে হতে পারে। নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার। একটু দেখবেন স্যার যেন দোষীরা স্যার শাস্তি পায় স্যার। হ্যাঁ, নিশ্চয়ই। আসি ম্যাডাম। হ্যাঁ, ঠিক। চল। শিখা, হ্যাঁ স্যার, বলুন স্যার। দিদি জামাইবাবুর সাথে কথা বলে তো কোনো ক্লু পেলাম না। আচ্ছা স্যার, ওর স্বামী মানে গোপাল তার পথের কাঁটা সাফ করার জন্য এমনটা করেননি তো? হ্যাঁ, হতেও পারে। আমরা সবাইকে সন্দেহের তালিকায় রাখছি। আপনি একটা কাজ করুন, গোপালের পুরনো নাম্বারটা সাইবার সেলে পাঠিয়ে দিন। ওকে স্যার। স্যার একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন? হ্যাঁ, বলুন। মানে আপনারই কাছে শিখেছি তদন্ত চলাকালীন সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হয়, তাই বলছি আর কি। তাছাড়া বিভিন্ন কেসে দেখি শালি জামাইবাবুর অবৈধ সম্পর্ক, দিদি জানতে পেরে নিজের বোনকে খুন করে ফেললো, কিংবা শালি জামাইবাবুকে বিয়ে করতে বলল, কিন্তু জামাইবাবু দোটা নেয়, একদিকে স্ত্রী সন্তান, অন্যদিকে বউ। শেষমেশ ঝামেলা মেটাতে শালিকে রেল লাইনে বেড়াতে নিয়ে গিয়ে হঠাৎ করে পেছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত। অসম্ভব কিছু নয়, হলেও হতে পারে। তবে মেয়েটি সুস্থ না হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ওর বয়ানটা খুব জরুরি। মেয়েটির দিদি জামাইবাবুর কাছ থেকে মেয়েটির সম্পর্কে সব খবর জানার পরেও পুলিশ বুঝে উঠতে পারে না মেয়েটি কিভাবে রেল লাইনে গেল, কিভাবে সে আহত হলো। কোনো ক্লু না পেয়ে পুলিশ অপেক্ষা করতে থাকে মেয়েটির সুস্থ হওয়ার জন্য। মেয়েটি একটু সুস্থ হতেই বনগাঁ থানার পুলিশ তার বয়ান নেবার জন্য হাসপাতালে যায়। কি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, কিভাবে এই ঘটনার মোড় ঘুরে গেল সেটাই দেখুন। এখন কি একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ স্যার। না না, থাক, আপনি শুয়ে থাকুন, শুয়েই বলুন। এবার সব কথা খুলে বলুন আমাদের, একদম শুরু থেকে যা যা হয়েছে সবটাই বলবেন, কোনো কিছু গোপন করবেন না। আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল। মাস দুয়েক পর ও বাইরে কাজে চলে যায়, তারপরেও বেশ ভালোই চলছিল। রোজ খবর নিত, টাকা পাঠাতো, সব কিছুই ভালো চলছিল। তারপরও সব কিছু বন্ধ করে দিল। ফোন করতো না, টাকাও পাঠাতো না। বাড়িওয়ালার কাছে ঘর ভাড়া বাকি পড়ে গেল। বাড়িওয়ালা তাগিদা করতে শুরু করলো। ঠিকমতো খেতেটুকু পারতাম না। দিনের পর দিন না খেয়ে দিন কাটাচ্ছিলাম। সেই সঙ্গে চিন্তাও হতো, মানুষটার কোনো আপদ বিপদ হলো না তো। একদিন আমি ওকে বারবার ফোন করছি, কিছুতেই ও ফোনটা তুলছে না। আর এমন সময়
হ্যালো, কি হলো কি? দেখছো তো বারবার ফোনটা কেটে দিচ্ছি, তাও কেন বারবার ফোনটা করছো? ও, আমি ভাবলাম এটা মনে হয় আমার স্বামী। আচ্ছা, এটা কি 842007 হ্যাঁ, এটাই এই নাম্বার। তবে এটা তো আমার স্বামী গোপাল রাজকের নাম্বার। তো বুঝতে পারছো না, গোপাল তোমার ফোনটা করতে চাইছে না। মানে কে বলছেন আপনি? সেটা বলার কোনো প্রয়োজন বোধ করছি না। আর তুমি যখন এত বারবার জ্বালাচ্ছ, তো বলেই দিচ্ছি, গোপাল আমাকে বিয়ে করেছে, তুমি ওকে ভুলে যাও। মানে আপনি কি বলছেন? আমি ওর স্ত্রী, ও আমাকে বিয়ে করেছে, আমি বেঁচে থাকতেও অন্য কাউকে বিয়ে করলো কি করে? তুমি ওকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। আচ্ছা বেহারা মেয়ে তো তুমি, বলছি না গোপাল তোমার ফোনটা ধরতে চাইছে না, তুমি আমাকে ফোন করবে না। শোনো, তুমি আর চিন্তা করো না। একটা মেয়ে কোনোদিনই চাইবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখুক। এখন ও যখন জেনেই গেছে, তখন দেখবে ও তোমার জীবন থেকে আপসই সরে যাবে। আমিও তো তাই চাই লীলা, বাকি জীবনটা আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। আমিও তো তাই চাই। তবে হ্যাঁ, একটা ব্যাপারে সাবধানে করতে চাই গোপাল, রশ্মির মতো যদি তুমি আমার সাথেও বেমানিটা করো না, তবে একবারে জানে মেরে দেবো। আমি তো তোমার হাতেই মরতে চাই। যেভাবে বিষধর নাগিনকে নিয়ে সাপুরে খেলা করে, আমিও ঠিক সেইভাবে তোমার সঙ্গে খেলা করবো বলেই তো তোমাকে বিয়ে করেছি। ওই গাইয়া রশ্মি আমার জন্য নয়। তাহলে এক ছবলে ছবি করে দিই। দাও শোনো, তোমার বিষের ছবল মারো, ওই ছবলেই আমি নেশা করতে চাই। তাই আমার সব শেষ হয়ে গেল। ও আবার বিয়ে করলো, এত এত ঘর ভাড়া বাকি পড়ে গেছে, ঘরে এক মুঠো খাবারও নেই। এতদিন কাউকে কিছু না জানিয়ে একা লড়াই করেছি, আর তো পারছি না। বাবা মা শুনলে হয়তো মরেই যাবে, ওদের কাছেও যেতে পারবো না। না, যা হবে হোক, কাল আমি সকাল হলেই দিদির বাড়ি যাব। দিদিকে সব কথা জানাতেই হবে, তারপর দেখা যাক কি হয়। এরপর আমি দিদির বাড়ি চলে আসি। তারপর ওর নাম্বারটাও পাল্টে দেয়। আমি খুব ভেঙে পড়ি। তারপর ঠাকুর বাড়ি, পীর বাবা স্থান, সব জায়গায় ঘুরে বেড়াই। সেই সময় আমার পরিচয় হয় ওই পাড়ার বিনা কাকির সাথে। বিনা কাকি আমার সব কিছু শুনে বলে, তোমার সব কথাই তো শুনলাম, এর একটা রাস্তাও আমার কাছে আছে। কি রাস্তা বিনা কাকিমা? তুমি আমাকে বলো, আমি যেভাবে হোক আমার স্বামীকে ফিরে পেতে চাই। দেখো, তুমি যে জ্যোতিষীর কাছে গিয়েছিলে, আমিও ওখানে যাই, ওখানেই তো তোমার সঙ্গে আমার পরিচয়, তাই না? কিন্তু তাও বলছি, এইসব কাজ ভালো করতে পারে একজন ভালো পীর বাবা আছে। আরে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, ওর স্বামী ওকে ছেড়ে চলে গিয়েছিল, পীর বাবার কাছে যেতে এমন বশীকরণ ওষুধ দিল না, ওর স্বামী এখন তোকে চোখে হারায়। ও বিনা কাকিমা, তুমি একবার তার কাছে আমায় নিয়ে চলো, আমি যে কোনো মূল্যে আমার স্বামীকে ফিরে পেতে চাই। আরে এরকম করে বলতে হবে না, কাল দুপুরে খাওয়া দাওয়া করে স্টেশনে চলে আসবে। তবে হ্যাঁ, ওই এলাকাতে আমার বাপের বাড়ি, তোমাকে কিন্তু একা ফিরতে হবে। আমি কটা দিন বাপের বাড়িতে কাটিয়ে আসবো, তোমার একা ফিরতে কোনো অসুবিধা হবে না তো? আমার তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে ওই কথাই রইল, কাল দুপুরে ট্রেনে আমরা যাচ্ছি। আমি বলছি, তুমি ফল পাবেই। তাই যেন হয়। আমি আসি তাহলে। হ্যাঁ বিনা কাকিমা, আমিও সামনের অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো। ঠিক আছে। কিরে রশ্মি, এই অসময়ে শুয়ে আছিস কেন? সে কি, তুই আবার কান্নাকাটি করছিস? কি করব বল দি,
আজ আর ভালো লাগছে। কেন, তুই যে জ্যোতিষীর কাছে গেলি, সে কি বললো? বললো তো গ্রহের অবস্থা খুব খারাপ, কয়েকটা মূল নিতে বলেছে। দেখ, এসব করছিস কর, তবে আমার এসবে বিশ্বাস হয় না। না রে দি, কাজ হয়। আমি তোকে বলেছিলাম না, আজ যে জ্যোতিষীর কাছে গেছিলাম সেখানে বিনা কাকিমা আমাকে এক পীর বাবার কথা বলেছে। আমি ওখানে যাব। উনি নাকি বশীকরণের খুব ভালো ওষুধ জানে, কাজ হবেই। দেখ কি হয় গিয়ে। কথায় বলে বিশ্বাসে নাকি সব হয়। দেখ কাল গিয়ে। তোর মিয়ার নাম বল। মানে? তোমার স্বামীর নাম বলো। ও, গোপাল রজক। গোপাল। ইনশাআল্লাহ। এখানে 101 টাকা রাখ। যা বাড়ি যা। সূর্য ওঠার আগে রোজ তোর মিয়ার নাম বলে এই পানি মাটিতে ফেলবি 3 বার, আর তুই খাবি 3 বার। মনে থাকবে? আপনি যা বলবেন তাই হবে বাবা, শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিন। 1 মাসের মধ্যে তোর মিয়াকে তুই তোর কাছে ফিরে পাবি। যা। তাই যেন হয় বাবা। কাজ হলে 1001 টাকা আর চাদর চড়াবি, মনে থাকবে? হ্যাঁ বাবা, সব করব, শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ। যা। পেয়ে যাবে, চলো এবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোর আবার কি চাই? আমার ছেলের খুব শরীর খারাপ। ছেলের শরীর খারাপ। কি নাম ছেলে? তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও। এই পীর বাবার স্বপ্নে পাওয়া বশীকরণ ওষুধ যা যা বলেছে নিয়ম করে পালন করো, কাজ হবেই। আমার তো ওনার চোখের দিকে তাকাতেই ভয় লাগছিল। জন্ম থেকেই উনি আল্লাহর সেবা করে চলেছেন, আর শুধু মুসলিমদের নয়, সব ধর্মের লোকই ওনার কাছে আসে। এই সামনেই আমার বাপের বাড়ি, চলো না একটু ঘুরে আসবে। না বিনা কাকিমা, আজ আর যাব না, অন্য একদিন যাব। আজ এমনি ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে যাবে। আজ আসি। ঠিক আছে, সাবধানে যেও। ওই মোড়ের মাথা থেকে রিক্সা পেয়ে যাবে স্টেশনে যাওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না তো? না না বিনা কাকি, কোনো অসুবিধা নেই, আমি আসছি। ঠিক আছে। কি বৌদি, আজ আবার কোথায় গেছিলে? ওই একজন পীর বাবার কাছে গেছিলাম, বলছে তো 1 মাসের মধ্যে কাজ হয়ে যাবে। ও হ্যাঁ, অনন্তর মুখ থেকে সবই শুনছিলাম। তা বলছিলাম কি, এই 1-2 মাস হাত পা গুটিয়ে বসে কোনো লাভ হবে? তার চেয়ে ভালো আমার একজন ভৈরবীমা জানা আছে। কি বলবো, আমার বোনের সাথে ওই একই ঘটনাই ঘটেছিল। বোন নিত না ওকে ঘরে। তাই? হ্যাঁ, অনন্ত সবই জানে। এই কদিন আগে এক প্যাসেঞ্জার এই ভৈরবী মায়ের ঠিকানাটা দেয়। কি বলবো, একদম 7 দিনেই ম্যাজিক। বোনের বোন নিজে আসলো আর বোনকে বাড়ি নিয়ে চলে গেল। আর তারপর আমার ভগ্নিপতি এরকম একটা মেয়ের পাল্লায় পড়লো। এই ভৈরবী মা এমন যজ্ঞ করলো না, মুখ থেকে রক্ত উঠে মারা গেল। আরে আরে, আমার বড় তো এরকম একটা মেয়ের পাল্লাতেই পড়েছে। ওদি, অনেক তো ঘুরলে, অনেক জায়গায় তো ঘুরলে। আমার সাথে এই একবার ভৈরবী মায়ের কাছে চলো, একদম জ্যান্ত ভগবান। এই যে আমি আগে এই অটো অন্যের চালাতাম, এখন এই ভৈরবী মায়ের কৃপায় নিজে কিনতে পেরেছি।
আমি যাব, তবে কত কি টাকা পয়সা? কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। মাকে যে যা পারে মন থেকে খুশি হয়ে দেয়, আর মা সেটাই নেয়। আর যজ্ঞের জন্য একটা বোতল মদ নিতে হয়, আর ওই পাঠাবলির জন্য একটা মানত করতে হবে, আর মানত হলো ওই দিতে হবে। তাহলে আমি কালই যাব। কাল যাবে? অনন্তও বলছিল যে একবার ওই ভৈরবী মাকে যাবে। তা কাল সন্ধ্যেতে তুমি অটো স্ট্যান্ডে চলে আসো, আমরা তিনজন একসাথে চলে যাবো। সন্ধ্যেতে? সন্ধ্যেতে তার কারণ হচ্ছে ভৈরবী মা ওই সন্ধ্যে ছাড়া যজ্ঞে বসে না। ও, এই ট্রেনেও কোনো প্যাসেঞ্জার নেই, কাউকে আর পাবো না। বসো বসো, চলো তোমার ছেড়ে দিই, উঠে বসো। ব্যাস, তোমার জায়গায় এসে গেছে বৌদি। যদি বলো তো তোমাকে সামনে অব্দি ছেড়ে আসতে পারি। না না, তার আর দরকার নেই, সামনেই আমার বাড়ি। তাহলে বৌদি আর চিন্তা করো না, কিন্তু কাল তোমার কাজ হয়ে যাবে। তাহলে কাল সন্ধ্যে 7টার মধ্যে এখানে চলে এসো। আর হ্যাঁ, আমার নাম বিশ্ব, আমার নাম ধরেই ডাকবে। তাহলে কাল দেখা হচ্ছে কিন্তু। এসো। কি বাবা, বৌদি ব্যাগটা ফেলে চলে গেল? ও ঠিক আছে, কাল দিয়ে দেবো। হতাশাগ্রস্ত মানুষ যেমন খুব সহজেই মানুষকে বিশ্বাস করে, তেমনি খুব স্বাভাবিকভাবেই অল্প দিনের পরিচয় এই দুই অটো চালককে বিশ্বাস করে ফেলেছিল রশ্মি। বন্যায় ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে বেঁচে থাকতে চায়, সেই রকমই রশ্মি অন্ধবিশ্বাসকে আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিল। তার ধারণা ছিল ঠাকুরবাড়ি, পীর বাবা, তাবিজ, কবজ, বশীকরণ এইসব করে সে তার স্বামীকে ফিরে পাবে। তাই ভৈরবী মায়ের কথা শুনে সে প্রাণ ফিরে পেল। পরের দিন সন্ধ্যাবেলায় সে ওই দুই অটো চালকের সঙ্গে সেখানে যায়। তারপর কি হলো দেখুন। তোমরা আমায় কোথায় নিয়ে এলে? তুমি ভয় পেও না বৌদি, এটা আগে শ্মশান ছিল। এখনো গরিবরা যাদেরকে পোড়াবার ক্ষমতা নেই, তারা এখানে এসে বডি ফেলে দিয়ে যায়। তাছাড়া কুত্তা বিড়াল ছাগল এখানে তো বডি পুঁতে দেওয়া হয়। আর মা ভৈরবী এখানেই সাধনা করে। বলছি, আর কত দূর? ওই তো, ওই যে সামনে, ওই দেখো যজ্ঞের আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? দিনের বেলা লোক এখানে আসতে ভয় পায়, আমিও তাই এলাম মায়ের কৃপা পাবো বলে। চল চল চল, আস। নে চাটা ধর। কাল তো রাত অব্দি কোথায় ছিলি বললি না তো? গোপাল রশ্মিতা, রশ্মিতা গোপাল, গোপাল রশ্মিতা। জয় ভৈরব, ভৈরব ওদের এক সূত্রে বেঁধে দে, ওই কাল নাগিনীকে ধ্বংস করে দে। জয় ভৈরব, জয় ভৈরব। যা বেটি যা, তোর কাজ হয়ে গেছে। তোর স্বামীকে এক কাল নাগিনী ধরেছিল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সামনেই অমাবস্যা, আর একবার আসবি, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর শোন, যতক্ষণ না কাজ হচ্ছে আমার কথা কাউকে বলবি না। আরে ওই তো, ওই যে পীর বাবা, ওখানেই আবার গেছিলাম আমি। গোপাল তো ফোনটাকেও সুইচ অফ করে রেখেছে, ঠিকানাটাও নাকি ভুল। কি করে যে ওর সন্ধান পাই? রশ্মি, আরে এই রশ্মি, তুই কি ভাবছিস তুই? কি হয়েছে? না কিছু না, দেখবি রে, সব ঠিক হয়ে যাবে। ও আবার আমার কাছে ফিরে আসবে। আমরাও তো সেটাই চাই, ভগবান যেন ওকে তোর কাছে ফিরিয়ে দেয়। আসবে আসবে, ও আবার ফিরে আসবে, দেখবি। হ্যাঁ, কাল দুপুরে দেখা হতে পারে। সত্যি তুমি আমায় খুব পছন্দ করো। লীলা, এসব কি হচ্ছে?
রান্না বান্না নেই, দিন রাত ফোন নিয়ে বসে আছো। এই আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? এই শোনো, আমি তোমার কোনো কাজের লোক নই যে তোমার জন্য আমি রান্না করব। নিজে রান্না নিজে করে খাবে। একদম না, দূর করে দেবো বাড়ি থেকে। অত সোজা নয়, ঠিক আছে? আমি তোমার আগের বউ নই যে সবকিছু হজম করে নেব। একবারে বলছি, মনে রাখবে, আমার সাথে ওসব করলে না জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। কথা যেন মাথায় থাকে। আমি একটু বেরোচ্ছি। হ্যালো, হ্যালো, আমি গোপাল বলছি। তুমি এতদিন কেন ফোন করোনি? তুমি ভালো আছো তো? তোমাকে ছাড়া আমি কি করে ভালো থাকবো বলো? আমি দিদির বাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি আমি এবার পরে ফোন করব। হ্যালো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কাজ হয়ে গেলে বলি চড়াস, ঠিক আছে? যা। জয় মা, ভৈরবী মায়ের জয়। আরে বৌদি, এখন কোথাও যাবে? না না, আমি তো তোমাদের কাছেই এলাম। তোমরা আমায় যেভাবে উপকার করেছো, আর ভৈরবী মায়ের দয়ায় আজ জানো আমাকে ফোন করেছিল। তাই? জয় মা! আমি তোমায় বলেছিলাম না, এই ভৈরবী মায়ের কৃপায় দেখবে তোমার ঠিক কাজ করবে। বৌদি, চা খাবে? না না, আজ আর খাবো না, আজ বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আজ আসি। ও, তাহলে তোমাকে একটু সামনে অব্দি এগিয়ে আসি। না না, এই তো সামনেই আমার বাড়ি, আমি চলে যাবো। আচ্ছা বৌদি, মনে যেন থাকে, কাজ না হওয়া অব্দি এই কথা কিন্তু কাউকে ভুলেও বলবে না। না না, এই কথা আমি কাউকে বলবো। তাহলে আজ আমি আসি। এসো। কি রে, তোর ভৈরবী মা কি সবকিছু জানে নাকি? বলবো, সবই বলবো। আর ঠিক সেই কারণেই তো তোকে সাইডে নিয়ে এলাম রে। তোর ভৈরবী মা কি সত্যিই কিছু জানে? ধুর, কথায় বলে না, ঝড়ে বক মরলে সন্ন্যাসীর নাম হয়। এ তো ঠিক তাই হয়েছে। আর কি, আরে আমি তো মাঝে মাঝে ওই ফ্রিতে মাল খেতে যেতাম ভৈরবী মার কাছে, আর ওই মাঝে মাঝে কিছু খরিদ্দার দিতাম, আমি কিছু কমিশনও পেতাম। তবে যাই বলিস, আমাদের ভাগ্য কিন্তু সাথ দিয়েছে। বৌদির মনে বিশ্বাস জন্মে গেছে। এই সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না। বৌদিকে আমাদের চাই চাই। সত্যি ভাই, বৌদি পুরো অ্যাটম বোম। এই অমাবস্যাতেই তুম তুম। ঠিক বলেছিস। শোন, আজ রাতে তাড়াতাড়ি ট্রিপ শেষ করে মাল খেতে বসবো, আর তারপর একটা জবরদস্ত প্ল্যান করতে হবে। এই সুযোগ কিন্তু হাত ছাড়া যাবে না। এই বৌদিকে চাই চাই। জলদার জলদার। ভাই, বৌদির কথা ভাবলেই তো রক্ত গরম হয়ে যাচ্ছে রে। আমারও ভাই, অমাবস্যাটা যে কবে আসবে আর তো পারছি না। তুই এক কাজ কর, বিড়ি জ্বালা। রশ্মি, রশ্মি,
কি হলো? একটু বাজার যাও না। কেন, কি হয়েছে? দেখ না, তোর জামাইবাবু মুরগির মাংস এনে দিয়ে গেল। ঘরে তো আদা রসুন টমেটো কিচ্ছু নেই, রান্নাটা হবে কি করে বলতো? ফোনটাও নিতে ভুলে গেছে। ওর যে কি তাসের নেশা না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমিও যাব। একদম না, তুমি যাও পড়তে বসো। আজ না বাবা, আজ তো অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে কালকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব। চকলেট আনবে। আচ্ছা ঠিক আছে, চকলেট আনবো। এই নে 50 টাকা নে, একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা। সাবধানে যাস কিন্তু, আর তাড়াতাড়ি ফিরিস। পড়ো। এ ভাই, তোর তো খালি হয়ে গেল। হ্যাঁ রে, আর নেশাও হলো না। চল বাজার থেকে একটা নিয়ে আসি। চল। এ তো মেঘনা চাইতে জল রে ভাই, সামনে তাকিয়ে দেখ। রেশমি বৌদি, যা করার আজকেই করতে হবে সব মস্তি। তুই যা হোক করে অটোতে তোল, তারপরে দেখছি। আরে বৌদি যে, খুব ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেছে। আমরা তো ওই ভৈরবী মায়ের ওখান থেকেই ফিরছি। তা মাকে বলেছিলাম যে এরকম মায়ের কথায় তোমার কাজ হয়েছে, তা মা বলেছে আজ তোমায় নিয়ে আসতে। তো আমরা ভাবছিলাম এতক্ষণে যে বৌদিকে কি করে খবরটা দেব। না আছে তোমার বাড়ির ঠিকানা, না আছে তোমার মোবাইল নাম্বার, তো কি আর করব। তা মায়ের কি মহিমা দেখেছো, কি লীলা। জয় মা, আমাদের আর তোমার সাথে কি সুন্দর মিল হয়ে গেল, দেখা হয়ে গেল বলো। তা ঠিকই করেছো ভাই, তবে আজই কি যেতে হবে? হ্যাঁ, তুমি উঠে এসো, বসো বসো। তবে আমি তো বাড়িতে কাউকে কিছু বলে আসিনি। তুমি মোবাইলে বলে দেবে। কিন্তু আমি তোমার ফোনটাও আনিনি। ঠিক আছে, তুমি আমাদের কারো ফোন থেকে ফোন করে দিও। আচ্ছা। উঠে এসো, বসো। আরে বৌদি, আসলে আমরা ওই ভৈরবী মায়ের কাছে গেছিলাম তো, কারণ প্রসাদ অল্প একটু খেয়েছি, তারই গন্ধ পাচ্ছি। তোমার ভয় নেই বৌদি, তুমি উঠে এসো। না না, ভয় পাবো কেন? তোমরা আমাকে যেভাবে উপকার করেছো। তবে তাড়াতাড়ি চলো, আমাকে আবার বাড়িতেও ফিরতে হবে। ঠিক আছে, তুমি উঠে এসো, বসো বসো বসো। বিশ্ব ভাই, তাড়াতাড়ি চল, হ্যাঁ, আমার যাবো। ফিরে আবার কাজ রয়েছে। যাবো। এসো বৌদি, বৌদি এসো। তোমরা আমায় কোথায় নিয়ে এলে? এটা তো ভৈরবী মায়ের এলাকার রাস্তা নয়। একদম ঠিকই ধরেছো। এটা এমনই একটা জায়গা যেখানে খুব দরকার না পড়লে কেউ কখনো আসে না। এই সামনে কিন্তু কবরস্থান, এর ঠিক পিছনেই রেল লাইন। বুঝতে পারছো না বৌদি, তোমার ঘরে স্বামী নেই আর আমাদের ঘরে বউ নেই, আজ আমরা দুজনে মিলে শয়তান, জানোয়ার। তবে ভাই, সব শেষ। উড়ুর, এক কাজ কর, বডিটাকে তোল, সিধা রেল লাইনে গিয়ে ফেলে দি। এর উপর থেকে যদি রেল চলে যায়, কেউ বুঝতেও পারবে না যে ঘটনাটা কিভাবে হলো। তুই হাত লাগা, তোল। এই ট্রেন ঢুকছে মনে হয়, ট্রেনে আলো যদি দেখে নাই বিপদ হয়ে যাবে। ভাই এসব ছাড়, পালা পালা পালা। এক কাজ কর, গয়না করে যা আছে তাদের করি, তাদের কর। বুঝলাম। তারপর তোমার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন তোমাকে এই হাসপাতালে ভর্তি করে। চিন্তা করো না রশ্মি,
আমরা ওই অটো ড্রাইভারদের খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করার চেষ্টা করব। ওদের শাস্তি দিন, ওদের শাস্তি দিন স্যার। নিশ্চয়ই ওরা শাস্তি পাবে। পুলিশ অ্যারেস্ট করেছে 2 অটো চালক বিশ্ব এবং অনন্তকে। মামলাটি বনগাঁ আদালতে বিচারাধীন। মহামান্য আদালতের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে দোষীরা সঠিক সাজা পাবেই। কিন্তু এই ঘটনা থেকে আপনাদের আরো একবার সতর্ক করে বলছি, আপনারা দেখলেন তো একজন মহিলার অসহায়তা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে কেমন নৃশংস ঘটনা ঘটালো ওই দুষ্কৃতীরা। তাই স্বল্প পরিচিত কাউকে সহজে বিশ্বাস করবেন না। অপরিচিত ব্যক্তির মিষ্টি কথায় ভুলবেন না, বারবার যাচাই করে নিন। কারণ বন্ধু বেশি, অপরিচিত মানুষের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর শয়তান। দুটো ছেলে, একজনের নাম বিশ্বনাথ নস্কর আর একজনের নাম জয়ন্ত মিস্ত্রি, এরা দুজনই অটো চালক। এই অটোতে মাঝে মাঝে এই মেয়েটি যা আশা করে সেই সূত্রেই অটো চালকদের সঙ্গে পরিচয়। তাকে প্রস্তাব দেয়, কিন্তু রাজি না হয়, তার মুখ চেপে ধরে জোর করে একটা আমবাগানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে দুজনই পালাক্রমে তাকে ধর্ষণ করে। ছেলে দুটোকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে বনগাঁ স্পেশাল কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। এবং আমরা চাইবো যে এই ধরনের গ্যাং রেপ, এরকম জঘন্য একটা ঘটনা যে ঘটালো তারা এই মেয়েটির উপরে, তার জন্য তাদের দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় সেই ব্যাপারটা আমরা ইমিডিয়েট শুরু করব বিচার। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আসবো পুলিশ ফাইলসের আরো একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আর সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।